কম্পাউন্ডিং এটা হলো এমন একটি শব্দ যে শব্দটাকে আমরা স্কুল লাইফ থেকেই শুনে এসেছি। আর আজকের সময়ে ইন্টারনেটে অনেক ভিডিও এবং আর্টিকেলে আপনি এই কম্পাউন্ডিং সম্পর্কে শুনতে পান, কিন্তু এরপরেও বেশিরভাগ মানুষ এই কম্পাউন্ডিংকে কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে কোনো কিছুই জানে না। আর এই কারণেই এই মানুষগুলো সারা জীবন টাকা রোজগার করার পরেও জীবনে ধনী হতে পারে না, আর না কখনো ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অর্জন করতে পারে, কারণ এদের নেওয়া বেশিরভাগ সিদ্ধান্ত জেনে অথবা না জেনে এই কম্পাউন্ডিংয়ের বিরুদ্ধে চলে যায়। আর তাই আজকের এই ভিডিওতে এই সমস্যাটা দূর করার জন্য কম্পাউন্ডিংয়ের এমন একটি ফর্মুলা সম্পর্কে কথা বলবো যা আপনাকে দ্রুত কোটিপতি তৈরি হতে সাহায্য করবে। আর এটা হলো এমন একটি ফর্মুলা যার জন্য আপনাকে কেবলমাত্র 8 বছর কাজ করতে হবে, আর এরপরে আপনি সারা জীবন যদি কাজ না করেন তাহলেও আপনার কখনোই টাকার অভাব হবে না। আর এই কম্পাউন্ডিংয়ের ফর্মুলাটা ভালোভাবে বোঝার জন্য আমি আপনাদের ছোট্ট একটি গল্পের সাহায্যে এটা বোঝাবো। তো চলুন শুরু করা যাক। গল্পটি হলো 3টে বন্ধুর, ঋষভ, শরৎ এবং কার্তিকের। এই 3টে বন্ধু একই কলেজে পড়াশোনা করত। এই 3 জনের বন্ধুত্ব এত ভালো ছিল যে সবাই তাদের বন্ধুত্বের প্রশংসা করত। কলেজের লাস্ট ইয়ার পর্যন্ত এই 3টে বন্ধু একসঙ্গেই ছিল। আর কলেজ শেষ করে যখন কেরিয়ারের কথা আসে তখন 3 জন 3 দিকে চলে যায়। ঋষভ নিজের ফ্রিডমকে প্রায়োরিটি দিয়ে ফ্রিল্যান্সিং করা শুরু করে দেয়। শরৎ নিজের প্যাশনকে ফলো করে একটি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে রাইটার হিসাবে জয়েন করে নেয়। আর কার্তিক কলেজ প্লেসমেন্ট থেকেই জব নিয়ে নেওয়া সঠিক মনে করে, আর এই কারণেই কার্তিক একটি সফটওয়্যার কোম্পানিতে জয়েন করে নেয়। আর এভাবেই 3টে বন্ধু তাদের কেরিয়ারের জার্নিটা শুরু করে দেয়। কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ার কারণে এই 3 জনের আগামী 1 বছর পর্যন্ত কোনো রকমের দেখা হয়নি। আর এই 1 বছরে ঋষভ এবং শরৎ ফাইন্যান্সিয়াল ম্যাথামেটিক্স বোঝার চেষ্টা করেছে, আর তারা এটা বুঝতে পেরেছে যে কেবলমাত্র প্রতি মাসে পাওয়া স্যালারি দিয়ে কিছু হবে না। আর এই কারণে তারা তাদের প্রতি মাসের স্যালারি থেকে অল্প অল্প সেভিং করা শুরু করে দেয়, আর সেই টাকাকে একটি ভালো জায়গায় ইনভেস্ট করা শুরু করে দেয়। অন্যদিকে কার্তিক একটি মিডল ক্লাস পরিবার থেকে বিলং করত, আর এই কারণে কার্তিকের মাইন্ডসেটও মিডল ক্লাসের মতোই ছিল। আর এই কারণে কার্তিক মনে করত ইনভেস্ট করে কোনো লাভ হবে না, কেবলমাত্র খাওয়া দাওয়া করো, জীবনটাকে উপভোগ করো, আর এটাই হলো জীবন, কারণ এই জীবন বারবার পাওয়া যাবে না। আর নিজের এই ফিলোসফিটাকে ফলো করেই কার্তিক একটি দামি ফ্ল্যাট নিজের জন্য নিয়ে নেয়, আর সেখান থেকে অফিস যাবার জন্য একটি দামি গাড়ি ইএমআইতে নিয়ে নেয়। প্রতি মাসে কার্তিক 1 লক্ষ টাকা স্যালারি পেত, যে টাকাটা কার্তিক পার্টি করার জন্য, এক্সপেন্সিভ জিনিস কেনার জন্য খরচ করে দিত। এছাড়া মাসের শেষে কার্তিকের যখন ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেত তখন কার্তিক নিজের খরচ চালানোর জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করত। আর 1 বছর পর 3টি বন্ধু প্ল্যানিং করে যে অনেকদিন আমাদের দেখা হয়নি, তাই কোনো একটি ভালো জায়গাতে একদিন দেখা করা যাক। এরপরে 3টি বন্ধু মিলে একটি রেস্টুরেন্টকে বেছে নেয়, আর 3 জন সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়। এরপরে প্রত্যেকে নিজেদের মধ্যে কথা বলা শুরু করে দেয়, আর সবশেষে তারা নিজেদের স্যালারি এবং ফাইন্যান্স সম্পর্কে কথা বলা শুরু করে। কার্তিক জিজ্ঞেস করে, তোমাদের কেরিয়ার কেমন চলছে, তোমরা কী রকমের স্যালারি পাও? এরপরে বাকি 2 জন উত্তর দেয় যে আমরা প্রতি মাসে 70 থেকে 75 হাজার টাকা স্যালারি পাই, আর সেখান থেকে প্রতি মাসে কিছু টাকা সেভ করে ইনভেস্ট করা শুরু করে দিয়েছি। এটা শোনার পরে কার্তিক হাসতে শুরু করে, আর কার্তিক বলে, মাত্র 70 হাজার টাকা স্যালারি থেকেও সেভিংস? আমি তো প্রতি মাসে 1 লক্ষ টাকা স্যালারি পাই, কিন্তু তারপরেও আমার কাছে কোনো টাকা বেঁচে থাকে না। আর তোমরা 2 জন 70 হাজার টাকা স্যালারি থেকে কিভাবে সেভ করছো? আমার তো মনে হয় এত কম স্যালারিতে ইনভেস্টমেন্ট তখনই সম্ভব যদি নিজের সমস্ত প্রয়োজনীয় খরচ বন্ধ করে দেওয়া হয়। এরপর ঋষভ বলে যে না, আমি আমার টাকা এবং নিজের লাইফকে ম্যানেজ করার জন্য 80-20 রুলসকে ফলো করি, অর্থাৎ প্রতি মাসে আমি যত টাকা স্যালারি পাই তার 80% আমি আমার সমস্ত প্রয়োজনীয় জিনিসের ওপরে খরচ করি, আর বাকি যে 20% টাকা থাকে সেটাকে আমি ইনভেস্ট করে দিই। যেমন আমি প্রতি মাসে ফ্রিল্যান্স করে 70 হাজার টাকা রোজগার করি, আর এই 70 হাজার টাকার 80% অর্থাৎ 56 হাজার টাকা আমি আমার জীবনের জন্য খরচ করি, আর বাকি 20% অর্থাৎ 14 হাজার টাকা আমি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দিই। এরপরে শরৎ বলে, আমারও প্ল্যানিং ঠিক এমনভাবেই চলছে। আমি আমার সমস্ত ফালতু খরচগুলোকে বন্ধ করে দিয়েছি। আমি ফ্ল্যাট না নিয়ে একটি ছোট রুমে থাকি। আমি এখনো পর্যন্ত গাড়ি কিনিনি। আমি বেশিরভাগ সময় মেট্রোতে যাতায়াত করি, আর যখন খুব প্রয়োজন হয় তখন আমি একটি ক্যাব বুক করে নিই। আর আমি আজ পর্যন্ত কোনো লোন নিইনি, আর আমার কোনো ইএমআই নেই। আর এই কারণেই আমি কম্পাউন্ডিংয়ের 843 রুলসকে ফলো করে প্রতি মাসে 30 হাজার টাকা ইনভেস্ট করে দিই। ঋষভ এবং শরদের কথা শুনে কার্তিক অবাক হয়ে যায়। কার্তিক বলে, তোমরা এখন থেকেই বৃদ্ধ মানুষের মতো কথা বলছো। এখন তো তোমরা যুবক, এই সময়টা হলো এনজয় করার, কিন্তু তোমরা আজ জীবনটাকে এনজয় না করে এখন থেকেই ইনভেস্টমেন্ট এবং সেভিং করার পিছনে ছুটছো। কার্তিক শরদকে বলে, তুমি কেন কম্পাউন্ডিংয়ের ঝামেলার মধ্যে টাকা ইনভেস্ট করছো?
এই সব কিছু বইতে এবং গল্পতেই ভালো লাগে, বাস্তবে এই সব কিছু করে কেউ ধনী হতে পারে না। এই সব কিছু ক্যালকুলেশনেই ম্যাজিক দেখায়। বাস্তবে এই সমস্ত জায়গায় মানুষের টাকা কেবল নষ্ট হয়। এরপরে ঋষভ বলে, এমনটা একদমই নয়, শরৎ যেটা করছে একদম ঠিক করছে। কম্পাউন্ডিংয়ের পাওয়ার এখনো পর্যন্ত তুমি দেখোনি, আর এই কারণেই তুমি এমন কথা বলছো। পৃথিবীর সব থেকে বড় বড় ইনভেস্টরগুলো আজ এই কারণেই ধনী হতে পেরেছে, কারণ তারা এই কম্পাউন্ডের ওপরে বিশ্বাস রেখেছে আর নিজের টাকাকে একটি ভালো জায়গায় ইনভেস্ট করেছে। আর কিছু বছর পরে তুমি নিজেই দেখতে পাবে শরৎ ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে রিটায়ারমেন্টের মজা নেবে, আর শরদের টাকা শরদের জন্য কাজ করবে। কার্তিক ঋষভের কথা শুনে পুনরায় হাসা শুরু করে আর বলে, রিটায়ারমেন্টের চিন্তা এখনই? তোমরা দুইজন পাগল হয়ে গেছো। রিটায়ারমেন্ট 60 বছর বয়সে হয়। ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা করতে থাকো। এভাবেই 3 বন্ধুর সাক্ষাৎ শেষ হয় আর 3 জন পুনরায় নিজের নিজের কাজে ফিরে যায়। এই 3 জন নিজের জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে যে দেখতে দেখতে 7 বছর পার হয়ে যায়। আর এখন ওই 3টে বন্ধুর বয়স 30 বছর হয়ে গেছে। 7 বছর পরে যখন সবাই একে অপরকে মনে করে, তখন পুনরায় তারা একে অপরের সঙ্গে দেখা করার জন্য প্ল্যানিং তৈরি করে। 3 জন পুনরায় একটি রেস্টুরেন্টে দেখা করে আর কথা বলতে বলতে পুনরায় আরও একবার ইনভেস্টমেন্টের কথা চলে আসে। আর কার্তিক 2 জনকে জিজ্ঞেস করে, তোমাদের কম্পাউন্ডিংয়ের কী অবস্থা? এরপরে ঋষভ উত্তরে বলে, অনেক ভালো। আমি এই 8 বছরে প্রতি মাসে 14,000 টাকা ইনভেস্ট করে মোট 13,44,000 টাকা ইনভেস্ট করেছি। আর 12% বাৎসরিক রিটার্ন হিসাবে আমার রিটার্ন হয়েছে 9,17,000 টাকা। অর্থাৎ ইনভেস্টমেন্ট এবং রিটার্নকে যুক্ত করে আমার বর্তমানে টোটাল অ্যামাউন্ট হলো 22,61,000 টাকা। এরপরে শরৎ বলে, আমি 30,000 টাকা প্রতি মাস হিসাবে এখনও পর্যন্ত 28,80,000 টাকা ইনভেস্ট করেছি। আর 12% রিটার্ন হিসাবে আমার রিটার্ন হয়েছে 19,65,000 টাকা। আর ইনভেস্টমেন্ট এবং রিটার্নকে যদি যুক্ত করি তাহলে এখন পর্যন্ত আমার টোটাল অ্যামাউন্ট হলো 48,45,000 টাকা। শরদের এই কথা শুনে কার্তিক অবাক হয়ে যায়। কার্তিক ভাবে, এই 2 জনের থেকে বেশি টাকা রোজগার করার পরেও আমার কাছে আজ কোনো টাকা নেই। আর অন্যদিকে এই 2 জন, যার একজনের কাছে আজ 23 লক্ষ টাকা আছে আর অন্যজনের কাছে 48 লক্ষ টাকা আছে। এরপরে কার্তিকের মনে হয় সে এতদিন ভুল করেছে, কার্তিকের সমস্ত সিদ্ধান্তগুলো ভুল ছিল। এরপরে কার্তিক শরৎকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বলবে 843 কম্পাউন্ডিং রুলসটা কি? এরপরে শরৎ একটু হেসে বলে, আর কয়েকটি বছর ওয়েট করো, এরপরে তুমি নিজেই বুঝতে পারবে। আর আগামী 4 বছর পরে 3টি বন্ধু পুনরায় দেখা করে। আর যখন ফাইন্যান্সের কথা আসে ততদিনে কম্পাউন্ডিংয়ের কারণে ঋষভের কাছে 45 লক্ষ টাকা হয়ে গেছে আর শরদের কাছে 96 লক্ষ টাকা হয়ে গেছে, অর্থাৎ আগের থেকে প্রায় দ্বিগুণ। এই অ্যামাউন্টের কথা শুনে কার্তিক অবাক হয়ে যায়। এরপরে কার্তিক নিজের ভুলের জন্য এবং সারা জীবন ফালতু খরচ করার জন্য অনেক বেশি আফসোস করে। কার্তিক কম্পাউন্ডিংয়ের পাওয়ারটা বুঝতে পারে। এরপরে আগামী 3 বছর পরে সবার পুনরায় দেখা হয় আর ততদিনে ঋষভের টোটাল অ্যামাউন্ট বেড়ে হয়ে গেছে 70 লক্ষ টাকা। অন্যদিকে শরদের টোটাল অ্যামাউন্ট হয়ে গেছে 1,51 লক্ষ টাকা, অর্থাৎ শুরুর 8 বছরের টোটাল অ্যামাউন্টটা 3 গুণ হয়ে গেছে। এরপরে কার্তিকের শরদের বলা সেই কথাটা মনে পড়ে যে কয়েকটা বছর ওয়েট করো, তুমি নিজেই বুঝতে পারবে কম্পাউন্ডিংয়ের 843 রুলসটা কি। আর আজ সেই দিনটা চলে এসেছে যখন কার্তিক বুঝতে পারে 843 এই রুলসের মানে কি আর ম্যাজিক অফ কম্পাউন্ডিংটাই বা কি। কার্তিক বুঝতে পারে প্রথম 50 লক্ষ টাকা রোজগার করতে 8 বছর সময় লেগেছে। এরপরে দ্বিতীয় 50 লক্ষ টাকা পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আগামী 4 বছরেই রোজগার করে নিয়েছে। আর তৃতীয় 50 লক্ষ টাকা রোজগার করার জন্য শরদের কেবলমাত্র 3 বছর সময় লেগেছে। আর এটাই হলো কম্পাউন্ডিংয়ের আসল পাওয়ার, যত বেশি সময় তত বেশি রিটার্ন। আর এই পাওয়ারের কারণেই আজ শরদের কাছে 1.5 কোটি টাকা আছে, আর সেটা মাত্র 15 বছরে। আর এখন যদি শরদ চায় তাহলে মাত্র 37 বছর বয়সেই শরদ রিটায়ারমেন্ট নিয়ে নিজের বাকি জীবনটা এনজয় করে কাটাতে পারে। এখন শরদের আর কোনো কাজ করার প্রয়োজন নেই, কারণ এখন শরদের টাকাই শরদের জন্য আরও বেশি টাকা রোজগার করে নিয়ে আসবে। শরদ এখন চাইলে নিজের জন্য ছোট ছোট মাল্টিপল বিজনেস খুলতে পারে, যে বিজনেসগুলো শরদকে সারা জীবন টাকা রোজগার করে দেবে। বন্ধুরা, এই পৃথিবীর গ্রেট ইনভেস্টর এবং বিজনেসম্যান ওয়ারেন বাফেট কম্পাউন্ডিংয়ের 843 রুলসকে ব্যবহার করে নিজের টিনেজ থেকে ইনভেস্ট করা শুরু করে দেয়। ওয়ারেন বাফেট বলেন, আপনাকে যতটা সম্ভব এই কম্পাউন্ডকে ব্যবহার করতে হবে। আপনাকে ট্রেডিং থেকে দূরে থাকতে হবে। যদি আপনি বাস্তবে পজিটিভ রেজাল্ট এবং ম্যাক্সিমাম রিটার্ন পেতে চান তাহলে সব থেকে ভালো হলো আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্ট বেছে নিতে হবে আর ইন্ডেক্স ফান্ডের মতো সেফ জায়গাতে ইনভেস্ট করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা কম্পাউন্ডিংয়ের পাওয়ারটা বুঝতে পেরেছেন আর এই কম্পাউন্ডকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতে পেরেছেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।